পশ্চিমবঙ্গের গহীন অরণ্যে অবস্থিত ব্রিটিশ আমলের পরিত্যক্ত নীলগিরি চা বাগান বাংলো। সময় রাত ৯টা। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে মুহুর্মুহু বজ্রপাত। আয়ন দৌড়ে বাংলোর বিশাল কাঠের বারান্দায় এসে দাঁড়ালো। তার জামা কাপড় ভিজে একাকার, হাতে একটা বড় সুটকেস। বিপিন কাকা একটা পুরনো হ্যারিকেন হাতে নিয়ে বারান্দার এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। হ্যারিকেনের আলোয় বিশাল বাংলোটাকে এক অতিকয় দৈত্যের মতো দেখাচ্ছে। উফ, যা বৃষ্টি শুরু হলো! রাস্তা তো পুরোটাই কাদায় ভরা। বিপিন কাকা, তালাটা জলদি খোলেন, বড্ড শীত লাগছে। বাবু, আপনারে তো আমি ফোনেই কইছিলাম এই বর্ষায় কাজ শুরু না করতে। এই বাংলো ভালো জায়গা না। রাইতের বেলা এইখানে টেকা ডায়। আমি তো রাইতে নিচে বসতিতে চলে যাই। কাকা, আপনারা গ্রামের মানুষ, এখনো সেই পুরোনো আমলের ভূতের ভয় নিয়ে বসে আছেন? এই বাংলোটা সরকার হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করবে। আমার দায়িত্ব এটাকে রিসোর্ট করা। আপনি তালা খোলেন জলদি। বিপিন কাকা কি যেন বিড়বিড় করে পড়ে বিশাল কাঠের দরজায় চাবি ঘোরালো। ক্যাচ করে একটা বিকট শব্দ তুলে দরজাটা খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। হ্যারিকেনের আলোয় দেখা গেল বিশাল এক ড্রয়িং রুম। দেয়ালে হরিণের শিং আর পুরনো পেন্টিং ঝোলানো। সারা ঘরে ভ্যাপসা স্যাঁতস্যাঁতে গন্ধ। তবে এর মাঝেও খুব মৃদু মিষ্টি একটা বেলি ফুলের গন্ধ ভাসছে। আরে বাহ, এ তো পুরনো বন্ধ ঘর, অথচ বেলি ফুলের গন্ধ আসছে কোত্থেকে? বাবু, চুপ করে, এই নাম মুখেও আনবেন না। গন্ধ পাইলেও না পাওয়ার ভান করবেন। চলেন, আপনার এই দোতলার গেস্ট রুমে নিয়ে যাই। অয়ন দোতলায় উঠে এলো। করিডোরের একেবারে শেষ মাথায় একটা বিশাল সেগুন কাঠের দরজা। অয়ন সেই দরজার দিকে এগিয়ে যেতে চাইল। কাকা, এই রুমটা সবচেয়ে বড় মনে হচ্ছে। আমি ওখানেই থাকবো, আমার কাজের জন্য সুবিধা হবে। না বাবু, দোহাই আপনি, ওইটা বড় ম্যাম সাহেবের ঘর। গত ৮০ বছরে ওই ঘরে কেউ রাত কাটায় নাই। ওই ঘরে যে ঢুকছে সে আর সুস্থ মাথায় ফিরে আসে নাই। কাকা, আমার সারাদিনের জার্নি করে মেজাজ এমনিতেই খারাপ। আমি এই মাস্টার বেডরুমেই থাকবো। আপনি দরজা খোলেন, না হলে চাবি আমাকে দিন। অয়নের ধমককে বিপিন কাকা বাধ্য হয়ে দরজা খুলে দিল, কিন্তু সে নিজে এক পাও ঘরের ভেতর ঢুকলো না। ঘরটা বিশাল, মাঝখানে একটি প্রাচীন পালঙ্ক। ঘরের এক কোণায় একটা পুরনো ধুলোয় ঢাকা গ্রামোফোন। কিন্তু অয়নের নজর আটকে গেল ঘরের এক পাশের দেয়াল জুড়ে থাকা বিশাল একটি আয়নার দিকে। বেলজিয়াম গ্লাসের তৈরি ফ্লোর টু সিলিং আয়না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুরো আয়নাটা একটা ভারী কালো মখমলের কাপড় দিয়ে ঢাকা। আরে, এত সুন্দর একটা অ্যান্টিক আয়না এভাবে কাপড় দিয়ে ঢেকে রেখেছে কেন? বাবু, ওই কাপড়ে হাত দিয়েন না। ম্যাম সাহেব ওই আয়নার সামনে খাড়াইয়া নিজের গলায় খুর চালাইছিল। ওর আত্মা ওই আয়নার ভিতরে আটকে আছে। কাপড় সরাইলে ও চোখ খুইলা তাকাইব। আমি আর এক সেকেন্ড এইখানে থাকবো না বাবু, আমি গেলাম। বিপিন কাকা হ্যারিকেনটা দরজার কাছে রেখে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে গেল। অয়ন একা দাঁড়িয়ে রইল। বাইরে বৃষ্টির শব্দ আরো তীব্র হলো। অয়ন তাচ্ছিল্যের হাসি হেসে এগিয়ে গেল আয়নাটার দিকে। সে এক ঝটকায় কালো মখমলের কাপড়টা টেনে মাটিতে ফেলে দিল। আয়নাটা উন্মুক্ত হলো। আশ্চর্যের বিষয় হলো, সারা ঘরে ধুলোর আস্তরণ থাকলেও আয়নার কাঁচটা একদম ঝকঝকে পরিষ্কার, যেন কেউ একটু আগেই এটা মুছে রেখেছে। অয়ন আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল।
সব ঠিকই আছে। সে কাপড় পাল্টে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রাত তখন 2টা। বাইরে মেঘ ডাকার প্রচন্ড শব্দে অয়নের ঘুম ভেঙে গেল। ঘরটা অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে মাঝে মাঝে বিদ্যুতের আলো এসে পড়ছে। অয়ন পাশ ফিরতে গিয়ে হঠাৎ জমে গেল। ঘরের ভেতর খুব স্পষ্ট একটা আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে ঘরের এক কোণায় কেউ ভারী কোনো সিল্কের শাড়ি পরে হাঁটছে। তার সাথে একটা অদ্ভুত জং ধরা শব্দ, ঠিক যেন পুরনো গ্রামোফোনের পিন ঘষা খাওয়ার শব্দ। অয়ন উঠে বসল। সে টর্চ লাইটটা জ্বেলে ঘরের চারপাশটা দেখল। ঘরে কেউ নেই, কিন্তু বেলি ফুলের সেই মিষ্টি গন্ধটা এখন এত তীব্র হয়ে উঠেছে যে দম বন্ধ হয়ে আসছে। অয়ন খাট থেকে নামল। সে দেখল গ্রামোফোনের হাতলটা একা একাই ঘুরছে, যদিও কোনো রেকর্ড চড়ানো নেই। পুরনো স্প্রিং, বাতাসের কারণে ঘুরছে হয়তো। হঠাৎ গ্রামোফোনের স্পিকার থেকে একটা খুব পুরনো কর্কশ নারী কণ্ঠের গান ভেসে এলো। শব্দটা যেন বহু দূর থেকে কোনো পাতালপুরি থেকে ভেসে আসছে। আয়নের মেরুদণ্ড বেয়ে এক শীতল স্রোত নেমে গেল। সে টর্চটা ঘোরালো সেই বিশাল আয়নার দিকে এবং যা দেখল তাতে তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য স্পন্দন থামিয়ে দিল। আয়নার ভেতরে অয়নের প্রতিবিম্ব দাঁড়িয়ে আছে, কিন্তু অয়ন নিজে আয়নার দিকে টর্চ তাক করে থাকলেও আয়নার ভেতরের অয়ন টর্চ ধরে নেই। আয়নার ভেতরের অয়ন হাত নামিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা মৃত মানুষের মতো ফ্যাকাশে, আর চোখ দুটো বড় বড় করে অয়নের দিকে তাকিয়ে হাসছে। না না, এটা অসম্ভব, আমার নিশ্চয়ই হ্যালুসিনেশন হচ্ছে। ঠিক সেই মুহূর্তে প্রচন্ড এক বিদ্যুৎ চমকাল। সেই ক্ষণিকের আলোয় অয়ন দেখল আয়নার ভেতরের অয়নের ঠিক পেছনে ঘুটঘুটে অন্ধকার থেকে একটা ছায়া ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। ছায়ামূর্তিটি একজন নারী, পরনে ভারী লাল বেনারসি শাড়ি, গা ভর্তি পুরনো দিনের গয়না, কিন্তু মেয়েটির গলা থেকে বুক পর্যন্ত পুরো শাড়িটা রক্তে ভেজা টকটকে লাল। মেয়েটির মুখটা ঘোমটায় ঢাকা। সে ধীরে ধীরে আয়নার ভেতরের অয়নের কাঁধে তার সাদা রক্তহীন হাতটা রাখল। অয়ন আতঙ্কে এক পা পিছিয়ে গেল, কিন্তু আয়নার ভেতরের অয়ন এক পাও নড়ল না। হঠাৎ ঘোমটা পরা মেয়েটি তার ডান হাতটা আয়নার কাচের ওপর রাখল। অয়ন নিজের চোখের সামনে দেখল আয়নার কাঁচ ভেদ করে সেই রক্তহীন হাতটা ঘরের ভেতর বেরিয়ে এলো। হাত থেকে টপ টপ করে তাজা রক্ত পড়ছে ঘরের মেঝের ওপর, এবং মেয়েটি ফিসফিস করে বলে উঠল, 80 বছর, 80 বছর ধরে আমি অন্ধকারে আছি, আমার এইখান থেকে বাইর কর। মেয়েটির হাতটি ধীরে ধীরে লম্বা হতে শুরু করলো, যেন সে আয়না থেকে বেরিয়ে অয়নের গলা চেপে ধরতে চাইছে। আয়না থেকে বেরিয়ে আসা সেই ফ্যাকাশে রক্তমাখা হাতটা সাপের মতো দ্রুত গতিতে এগিয়ে এসে অয়নের গলা শক্ত করে চেপে ধরল। অয়নের মনে হলো কেউ একখণ্ড বরফ তার গলায় চেপে ধরেছে। হাতটার স্পর্শে তার শ্বাসনালী যেন জমে যেতে লাগলো। সে দুই হাত দিয়ে সেই মৃত হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সেই হাতের শক্তি অমানবিক। ছাড়ো, আমাকে ছাড়ো। আয়নার ভেতরে সেই ঘোমটা পরা মেয়েটির মুখ এবারে স্পষ্ট হতে শুরু করলো। ঘোমটার আড়ালে কোনো বিভৎস চেহারা নেই, বরং এক অবিশ্বাস্য সুন্দর
কিন্তু অসম্ভব ফ্যাকাশে এক নারীর মুখ। তার চোখ দুটোতে অনন্তকালের কষ্ট আর ক্ষোভ, কিন্তু তার গলায় গভীর এক ক্ষতের দাগ, যেখান থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। সে আয়নার ফ্রেম ধরে নিজের অর্ধেক শরীর ঘরের ভেতর বের করে এনেছে। 80টা বছর এই কাঁচের ভেতর আটকা পড়ে আছি। আমার এই রাইঘাসে বিলেত চলে গেছিল। আমার খুব কষ্ট। তোর শরীরটা দে, আমি আবার নিঃশ্বাস নিই। অয়নের চোখের সামনে অন্ধকার হয়ে আসছে। দম বন্ধ হয়ে সে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। আয়নার ভেতর অয়নের প্রতিবিম্ব তখনও হাসছে। সে যেন অয়নের মৃত্যুর জন্য অপেক্ষা করছে, নিজের শরীরটা ওই আত্মাকে দিয়ে দেওয়ার জন্য। অয়নের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে, কিন্তু বাঁচার এক মরিয়া চেষ্টায় তার চোখ পড়ল মেঝেতে পড়ে থাকা ভারী পিতলের টর্চ লাইটের উপর। সে তার সেই শক্তিটুকু সঞ্চয় করে ডান হাত বাড়িয়ে টর্চটা তুলে নিল। তারপর পিতলের টর্চ লাইটটা সজোরে ছুঁড়ে মারল বেলজিয়াম গ্লাসের ঠিক মাঝখানে। কান ফাটিয়ে দেওয়া কাঁচ ভাঙার একটা বিকট শব্দ হলো। টর্চের আঘাতে বিশাল আয়নাটা শত শত টুকরো হয়ে মেঝের উপর ভেঙে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে অয়নের গলা চেপে ধরা হাতটা ধোয়ার মতো শূন্যে মিলিয়ে গেল। ঘরের ভেতর এক তীক্ষ্ণ বুক ফাটানো নারী কণ্ঠের আর্তনাদ বেজে উঠল, যা ধীরে ধীরে বাইরের বজ্রপাতের শব্দের সাথে মিশে হারিয়ে গেল। অয়ন মেঝের উপর লুটিয়ে পড়ল। তার জ্ঞান হারানোর ঠিক আগে সে দেখল গ্রামোফোনের পিনটা একা একাই থেমে গেছে, আর ঘরের বেলি ফুলের গন্ধটা একটা পোড়া গন্ধে পরিণত হয়েছে। পরদিন সকালবেলা বৃষ্টি থেমে গেছে। জানালার ফাঁক দিয়ে বৃষ্টি রোদ এসে পড়েছে ভাঙা কাচের টুকরোগুলোর ওপর। বিপিন কাকা আর গ্রামের কয়েকজন লোক লাঠি ও লণ্ঠন হাতে ভয়ে ভয়ে ঘরে ঢুকল। তারা ভেবেছিল অয়নের মৃতদেহ দেখতে পাবে, কিন্তু অয়ন মেঝের উপর পড়ে আছে। তার জ্ঞান আছে, তবে সে ভীষণ দুর্বল। বাবু, বাবু, আল্লাহ বাঁচাইছে আপনারে। আপনি এই আয়না ভাঙা ফেলছেন। কাকা, ওটা কি ছিল? ওই আয়নায় ওটা কে ছিল? হ্যাঁ, ওইটা ছিল বড় মেম সাহেব, মৃণালিনী দেবী। 80 বছর আগে এই চা বাগানের ইংরেজ মালিক রবার্ট সাহেব তারে জোর কইরা তুই লাইনা বিয়া করছিল। মেয়েটা তারে মাইনা নিতে পারে নাই। রবার্ট সাহেব তারে এই ঘরে তালা মাইরা রাখতো, আর রোজ রাইতে আইসা তার উপর অত্যাচার করত। একদিন মাইয়াটা আর সহ্য করতে না পাইরা ওই আয়নার সামনে দাঁড়াইয়া রবার্ট সাহেবের শেভিং খুঁট দিয়া নিজের গলা কাইটা ফেলে। অয়ন স্তব্ধ হয়ে শুনছে। বিপিন কাকা বলতে থাকলো, মেয়েটা মরার আগে অভিশাপ দেয়া গেছিল, এই আয়নায় যে তাকাইব সে তার কষ্টটাই পাইব। রবার্ট সাহেব ভয়ে ওই আয়না কালো মখমল দিয়া ঢাইকা রাইখা দেশ চাইরা পালাইছিল। এই 80 বছরে কেউ ওই আয়না সরায় নাই। আপনি আইজ আয়না ভাইয়া তারে মুক্তি দিছেন বাবু, সে হয়তো এখন শান্তি পাইছে।